শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি আর এই টানা বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। তার ভিতর অন্যতম বাঁকুড়ার দ্বারকেশ্বর মিনাপুর সেতুর ওপর দিয়ে জল বয়ে যাওয়ার কারণে যাতায়াত বন্ধ। নদীর ওপারে থাকা বেশ কয়েকটি গ্রামের যদি এই বৃষ্টিপাত আরও দীর্ঘায়িত হয়, ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বাঁকুড়ায় বিভিন্ন নদীর জল বাড়ছে। ফলে আর যদি এই নদীর জল বাড়ে, আরও যদি বৃষ্টি চলে, তাহলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে এবং সম্পূর্ণ বন্যা পরিস্থিতির মধ্যে পড়তে হবে বাঁকুড়াবাসীকে। এই মুহূর্তে স্বরূপ রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। স্বরূপ, একটু জানবো তোমার কাছ থেকে কি অবস্থা বাঁকুড়া গোটা জেলা জুড়ে, কোন কোন নদীর জলস্তর এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে? দেখো, বাঁকুড়া জেলায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, দ্বারকেশ্বর নদীর উপরে মিনাপুর সেতু। সেই সেতুর আগে জল দেখায়, যে জল কিন্তু ক্রমশ বৃদ্ধি হচ্ছে। গতকাল যে জল ছিল, তারপরে কিন্তু আজকে সেই বৃদ্ধি হয়েছে। কারণ এটা হচ্ছে একটা ভাষা সেতু। দেখতেই পাচ্ছ যে সেতুর যে পিলারগুলি রয়েছে, ক্রমশ সেই সেতুর পিলারগুলি দেখো, জল কিন্তু ক্রমশ বাড়ার কারণে সেই পিলারগুলি কিন্তু ডুবতে আরম্ভ করেছে। যার ফলে বাঁশি, আড়ালবাসী সহ বিভিন্ন গ্রামের মানুষজন এই মিনাপুরের যে ভাষা সেতু, সেই ভাষা সেতু দিয়ে যাতায়াত করতো, তাদের কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে, তাদেরকে ঘুরপথ দিয়ে আসতে হচ্ছে। এছাড়া গন্ধেশ্বরী নদীর জল বাড়তে আরম্ভ করেছে। অন্যদিকে দামোদরের যে ব্যারেজ, সেখানে কয়েক হাজার কিউসেক, প্রায় 46,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তার ফলে দামোদর নদী ফুসছে। এবং তাছাড়া রয়েছে কংসাবতী, শিলায় এবং বিভিন্ন যে নদীগুলি রয়েছে, সেই সব নদীগুলি কিন্তু জল বাড়তে আরম্ভ করেছে। যার ফলে যদি আরো এই গত কয়েকদিন এই নিম্নচাপের বর্ষা যদি চলে, তাহলে কিন্তু বাঁকুড়া জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আশঙ্কা করাই যায়। কারণ যে হারে নদীগুলির জল ক্রমশ বাড়ছে, কারণ রাত পর বৃষ্টি এবং সকাল থেকে কিছুটা হলেও স্বস্তি থাকলেও কিন্তু আবার সেই রাত পর বৃষ্টি, তার কারণেই কিন্তু এইসব নদীগুলির জলস্তর বাড়ছে। সেই কারণে একদিকে যেমন বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসাহের যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলি একটা চাষের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে কতুলপুর, জয়পুর, বিভিন্ন জায়গায় যেসব নদী তীরবর্তী এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিও কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। যদি এই নিম্নচাপ যদি আরো ঘনীভূত হয়, তাহলে ভয়াবহ বন্যা হতে পারে, এমনটাও কিন্তু আশা করে। সেই ক্ষেত্রে প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় নজরদারি রাখলেও যদি সোমবার পর্যন্ত যে বা ত্রাণ শিবির খোলার ব্যবস্থা বা প্রশাসনিক আর কি ব্যবস্থা একটু যদি জানাও, কিছু করা হয়েছে কি এরকম? দেখো, এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে, সেই অবস্থাতে কিন্তু যেসব স্কুলগুলি রয়েছে, প্রাইমারি স্কুলগুলি, সেগুলি কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছিল গত নিম্নচাপে, আমরা দেখেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত সেই ত্রাণ শিবির খোলার কোনোভাবে না থাকলেও, কিন্তু যদি বৃষ্টিপাত আরো বেশি হয়, তাহলে কিন্তু সেই ত্রাণ শিবিরে কিন্তু গ্রামের মানুষদেরকে কিন্তু সেখানে তুলে নিয়ে যেতে হবে। সেই কারণে কিন্তু প্রশাসনিক তরফ থেকে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং বেশ কিছু কাঁচা বাড়ি, বিভিন্ন জায়গায় কাঁচা বাড়ি, সেই কাঁচা বাড়ি কিন্তু এই অবিরাম বৃষ্টির ফলে যে নিম্নচাপ অক্ষরেখাটি সক্রিয় ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখা তার অবস্থান বদলেছে এবং এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত যে আগামী অন্তত 24 বা 48 ঘন্টায় চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। কাজেই সেইটার সম্পর্কে সচেতনতা কতটা রয়েছে প্রশাসনের, কি ব্যবস্থা তারা করছেন, এগুলো কি স্পষ্ট হচ্ছে? দেখো, যেহেতু নিম্নচাপ সরে ঝাড়খণ্ডের দিকে গেছে, সেই কারণে বাঁকুড়া, পুরুলিয়া এই আবহাওয়াতে কিন্তু বৃষ্টিপাত যদি হয়, পুরুলিয়ায় বৃষ্টিপাত হলে একদিকে আমাদের দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে দামোদরের জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে দ্বারকেশ্বর তীরবর্তী এবং দামোদর তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রশাসনিক তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো কারণে জলস্তর বৃদ্ধি হলে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে, এমনই কিন্তু প্রশাসনিক তরফ থেকে দাবি জানানো হয়েছে। এবং বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যাম যে রয়েছে, কংসাবতীর যে ড্যাম রয়েছে, সেই ড্যাম থেকে ইতিমধ্যে 17,500 কিউসেক হারে কিন্তু জল ছাড়াও হয়েছে। এবং তার ফলে এই জল কিন্তু কিছুটা হলে মেদিনীপুরের ঘাটাল, দাসপুর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এবং তার সঙ্গে রয়েছে যেমন ভৈরববাকি নদী রয়েছে, সেই নদীর জলও কিছুটা কিন্তু বৃদ্ধি হয়েছে। এবং তার সঙ্গে সিমলাপাল যে সেতু রয়েছে, সেই সেতুর প্রায় ছুঁই দিয়ে জল যাচ্ছে। এবং গন্ধেশ্বরী মানকানেলি সেতু, সেখানেও কিন্তু মানকানেলি সেতুর একদম ছুঁয়ে জল যাচ্ছে। এবং যদি আরো একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো।
এবার বাঁকুড়ার পাশাপাশি একটু বীরভূমের ছবিটা দেখাবো। দেখুন যেরকম অবস্থা, এখানে কিন্তু প্রাণ হাতে করে সাধারণ মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে, কারণ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ সেগুলো করতে গেলে মানুষকে রাস্তায় বেরোতেই হবে। এবং যে ছবি ধরা পড়ছে এটা বীরভূমের ছবি, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমেও কিন্তু এইরকম অবস্থা। এবং যেগুলো রেসিডেন্সিয়াল এলাকা সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জল ঢুকে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের পথ চলার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। একটু ডিটেলস জানার চেষ্টা করব। অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো অমরনাথের সঙ্গে। অমরনাথ, কতটা অসুবিধা রয়েছেন বীরভূমের মানুষ? দেখো, বীরভূমে অতি ভারী বৃষ্টির ফলে একদম বলা যেতে পারে যে কোপাই একদিকে, পাশাপাশি অজয়, এই দুটো নদীর জল কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। এবং কোপাই নদীর ছবি আমরা যাকে দেখাচ্ছিলাম, যে কোপাই নদী একদম যে যদি জল আরও পরিমাণে বাড়ে তাহলে কিন্তু বীরভূমের যে সতীপীঠ কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলা জলমগ্ন হবে। পাশাপাশি এই যে কোপাই নদীর জল একদম লাভপুর হয়ে বয়ে যায় এবং এই লাভপুরের বেশ কিছু গ্রাম, যেমন খিবা গ্রাম পঞ্চায়েতের কাঁদরকুলো থেকে শুরু করে খা গ্রাম, এই সমস্ত গ্রামগুলি একদম জলের তলায় হয়ে যাবে। আমরা এর আগেও বারবার করে চিত্রটা দেখিয়েছি যে বীরভূমে বৃষ্টির ফলেই কিন্তু একদম বলা যেতে পারে যে লাভপুরের যে কুয়ে নদী, অর্থাৎ এই কোপাই নদী কি কুয়ে নদীতে মিশেছে এবং এই কুয়ে নদীর জল কিন্তু বিভিন্ন গ্রামে প্লাবিত হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই কাঁদরকুলো গ্রাম একদম জলের তলায় চলে যায়। পাশাপাশি যে রাস্তা, কাঁদরকুলোর যে রাস্তা, যে মূল রাস্তা, সেই ব্রিজও ইতিমধ্যেই কিন্তু জলের তলায় অলরেডি চলে গেছে। ওখানকার ব্লক প্রশাসন থেকে শুরু করে বীরভূমে বোলপুরের যে সমস্ত ব্লক প্রশাসন রয়েছে তারা কিন্তু গতকাল খতিয়ে দেখেছেন এবং নজরদারি চালাচ্ছে জল যাতে আর যদি বাড়ে তাহলে কিন্তু এই কোপাই রাস্তা বা কাঁদরকুলো রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনার এড়াতে বীরভূম পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং করা হচ্ছে। পাশাপাশি যেই সমস্ত নদীর জলগুলি বাড়ছে সেখানে সিভিক পুলিশ থেকে শুরু করে পুলিশ রাখা হয়েছে এবং যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে সেই দিকেও নজর রাখছে প্রশাসন। তবে একটা বিষয় সবচেয়ে বড়, যে এই বীরভূমের যে সমস্ত নদী, অর্থাৎ বীরভূমের অজয় থেকে শুরু করে ময়ূরাক্ষী এবং কোপাই, এই নদীগুলি জল যখনই বাড়বে তখনই কিন্তু একাধিক গ্রাম কিন্তু এই জলের প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অমরনাথ, আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি বিদেশ বেরা রয়েছেন আমাদের সঙ্গে। ঝাড়গ্রামের কি পরিস্থিতি এই মুহূর্তে একটু দেখার চেষ্টা করব। আমি স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে, অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে। আমি পাশাপাশি একটু বিদেশের কাছে আসি। এবং বিদেশ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে যথেষ্ট রিস্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারছি। খুব দ্রুত একটু লাইভে পরিস্থিতিটা একটু যদি বোঝানোর চেষ্টা করো। একেবারে দেবারতী প্রথমে দেখানোর চেষ্টা অল্প গঠনের ফলে কিন্তু এই জল কিন্তু প্রতিদিন করে বিপজ্জনক মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে তারা পাচ্ছেন। এবং এই মুহূর্তে ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। বারংবার সাধারণ মানুষ অভিযোগ দাবি করেছিলেন, এখনো পর্যন্ত ব্রিজ গড়ে ওঠেনি। গতকাল সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ঝাড়গ্রামে আসেন বন্যা পরিস্থিতি দেখার জন্য, সেখানে প্রতিশ্রুতি বিদেশ আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট ভয়ঙ্কর একটা ছবি। কারণ এই মুহূর্তে যেহেতু এই ঝাড়গ্রাম 2 মেদিনীপুর এবং বিশেষ করে যেটা বলা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, তাদের মানে এখানকার মানুষের ওপর সমস্যাটা অনেক বেশি আসতে চলেছে। তার কারণ যেহেতু যেটা কিছুক্ষণ আগে বলছিলাম স্বরূপের সঙ্গে কথা বলার সময়, যে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপরে, ফলে এই জেলাগুলো যেগুলো একেবারে পশ্চিম ভাগ ঘেঁষে রয়েছে রাজ্যের, সেখানে অসুবিধা অনেকটাই বেশি হয়েছে। বিদেশের সঙ্গে আরেকবার একটু যোগাযোগ করতে পেরেছি, বিদেশ যেমনটা বলছিলে। একেবারেই দেখো, প্রথমত যে বিষয়টা বলার বিষয়, যে প্রতি বছরই কিন্তু বর্ষণের ফলে কিন্তু এই সমস্যা দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। কবে এই সেতু নির্মাণ হবে যা নিয়ে এই মুহূর্তে চিন্তার ভাঁজ করেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। আমি স্বরূপের কাছে যাই। স্বরূপ, যেটা জানার চেষ্টা করছিলাম তোমার কাছ থেকে, যে এখানে যে পরিস্থিতি তাতে আবারও বলা হচ্ছে যে শনিবার বা তার পরবর্তী ক্ষেত্রে রবিবারের পর থেকে, মানে শনি রবি এর পর থেকে বৃষ্টি আবার খানিকটা বাড়বে। সেক্ষেত্রে যে ব্যবস্থাপনাগুলো করা দরকার সেইগুলো কতটা রয়েছে বা কি অবস্থা, ফসলের কতটা ক্ষতি হচ্ছে, যদি আরেকবার একটু দর্শকদের জানানো সম্ভব হয়।
দেখো, প্রশাসনিক সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, আমরা গত কয়েকদিনে যে বর্ষা হয়েছিল তখন দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় বাঁকুড়ায় যেসব জল ঢুকে গিয়েছিল এলাকাগুলি, সেই এলাকাগুলিতেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে এবং তার আগে কিন্তু প্রশাসনিক তরফ থেকে সেই সব এলাকায় যে যারা বিডিও রয়েছে এবং প্রশাসনিক স্তরে আধিকারিক রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে সেই সরজমিনে সেগুলোকে কিন্তু দেখার আদেশ দিয়েছিলেন। এখনো যে এই নদীর জল যত বৃদ্ধি হচ্ছে কিন্তু প্রশাসনিক তরফে কিন্তু দ্রুততার সহিত সেই সব এলাকাগুলি তাদের নজরে রাখতে বলা হয়েছে। কোনো কারণে যদি শনি রবিবার দিনে আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে হয়তো যে ভয়াবহ বন্যা পরিস্থিতি যদি তৈরি হয়, কারণ বাঁকুড়া জেলা এমনিতেই উঁচু, বেশ কিছুক্ষণ যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে জল অনেকটাই নেমে যায়, যেহেতু এগুলো সব খরস্রোতা নদী রয়েছে এবং এই তার ফলেও যে ক্ষতি নদী সংলগ্ন এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেইগুলো যদি ক্ষয়ক্ষতি সেইগুলোর দিকে কিন্তু নজর রেখেছে প্রশাসন। যত দ্রুত তাদেরকে তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যাবে ত্রাণ শিবিরে, বিভিন্ন স্কুলগুলো সেগুলোও কিন্তু বলা রয়েছে এবং সেই ত্রাণ শিবিরের জন্য সেগুলো কিন্তু রেডি করা হয়েছে এবং যে আমরা গতবারে বৃষ্টিপাতে দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে যে জলস্তর বৃদ্ধির জন্য গ্রামগুলিতে, যেহেতু বাঁকুড়া দক্ষিণ বাঁকুড়া রয়েছে, সেখানে সিমলাপাল, তালডাংরা এবং জঙ্গলমহল কিছু এলাকা, সেখানে পাহাড়ি এলাকায় সেই জলস্রোতের কারণে তোমার গ্রামের বিভিন্ন জায়গায় জল ঢুকে যায় এবং সেখানে রাস্তাঘাট সেখানেও কিন্তু একদম। আমি স্বরূপ একটু বিরত করি, আবার একটু অমরনাথের কাছে যাব। অমরনাথ, একটা বিষয় একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে। এইখানে প্রথমত একটা বিষয় যে বীরভূমে ফসলের কতটা ক্ষতি হচ্ছে সেটা যদি একটু জানানো সম্ভব হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি বাকি প্রতিনিধিদের কাছে যদি সময় পাই সেটা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে জুলাই মাস পড়ে গিয়েছে, হাতে আর খুব বেশি হলে দেখতে গেলে মাস দুয়েক কি মাস আড়াই সময়, তারপরে দুর্গোৎসব। ফলে কুমোরটুলিতে, শহর কলকাতায় কুমোরটুলিতে যে অসুবিধার মধ্যে দিয়ে এবার এই মৃৎশিল্পীদের যেতে হচ্ছে প্রতিমা বানানোর ক্ষেত্রে, নিশ্চয়ই জেলাওয়ারিও এই একই সমস্যা হচ্ছে যে যে জেলায় বৃষ্টি হচ্ছে। বীরভূমের ছবিটা যদি একটু জানানোর চেষ্টা করো যে মৃৎশিল্পীরা এখানে কতটা সমস্যায় রয়েছেন, দুর্গা প্রতিমা বানানো, অর্ডার পাওয়ার, সঠিকভাবে সেই অর্ডার পেয়ে সেই প্রতিমাকে সেই মণ্ডপে পৌঁছানো, এটা কতটা চ্যালেঞ্জের মুখে এরকম ওয়েদারে? দেখো, একদমই তাই যে এত ভারী বৃষ্টিপাতের ফলে খুব স্বাভাবিকভাবে যেমন চাষিদের একটা ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি বীরভূম জেলা যেই সমস্ত মৃৎশিল্পীরা রয়েছে তাদেরও কিন্তু একটা বড় অংশের ক্ষতি হচ্ছে। তার কারণ এই বৃষ্টির ওয়েদারে কিন্তু ঠাকুর, যেই সমস্ত দুর্গা প্রতিমা তারা অর্ডার পেয়েছে ইতিমধ্যেই, তাদের সেই ঠাকুর বানানোর কাজ পর্যন্ত শুরু করতে পারছে না, তার কারণ এই ওয়েদারের জন্য। এবং তুমি জানো যে মাটি শিল্পে ইতিমধ্যে রোদ লাগে, সেই রোদ কিন্তু পাওয়া যাচ্ছে না, তার ফলে খুব স্বাভাবিকভাবেই মৃৎশিল্পীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বীরভূম জেলায় যে সমস্ত চাষিরা রয়েছে তারাও এক প্রকার ক্ষতি হচ্ছে। কারণ অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু যেই সমস্ত ধান চাষিরা রয়েছে, শুধু ধান চাষি না, যে সমস্ত সবজি থেকে শুরু করে যে সমস্ত ফসলগুলো তারা ফলায়, সেই চাষিদেরও কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি এই জল জমে কিন্তু এই যে ধানের ক্ষতি, পাশাপাশি সবজিরও ক্ষতি হচ্ছে এবং একটা সবচেয়ে বড় অংশ যে একদম যে নদীর পাড়ে যেই সমস্ত জমিগুলি রয়েছে সেগুলো একদম জলমগ্ন হয়ে গেছে, তার ফলে চাষের ক্ষতি এবং তার পাশাপাশি যে সমস্ত ধানগুলি রোপণ হয়ে গেছে ইতিমধ্যে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে চাষিরা। আমি আরেকবার একটু বিদেশের কাছে যাওয়ার চেষ্টা করি, আমার সঙ্গে থাকো। বিদেশ একটু জানবো তোমার কাছ থেকে যে জলবাহিত বিভিন্ন রোগের প্রকোপ যেহেতু এই সময় সব থেকে বেশি দেখা যায়, যদিও এখন জলের ফ্লো রয়েছে, কিন্তু একটা সময় পরে কিছু জায়গায় যদি জল জমা অবস্থায় থেকে থাকে তাহলে ডেঙ্গি বা এই ধরনের রোগের সম্ভাবনা থাকে, কলেরা হচ্ছে অনেক জায়গায়, সেই সম্ভাবনা থাকে। কতটা প্রস্তুত প্রশাসন এই ধরনের সমস্যা এড়াতে? জলমগ্ন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মশার যে আরোপ বললেই চলে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকে তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নিতে এলাকার সেখান থেকে বের করা এবং বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু জেলা প্রশাসন, ব্লক প্রশাসন সেই ব্যবস্থাপনা তারা নিতে দেখা দিয়েছিল। যেভাবে সহবাসী চিত্রতে থেকে যেভাবে জল ছাড়া হয়েছে সেটি কিন্তু একটা চিন্তার মাঠ চলেছে এবং জেলাবাসীর কাছে। কারণ এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার পিছনে একটা নদী রয়েছে, সুবর্ণরেখা, বংশাবতী, সমস্ত নদীতে কিন্তু এই মুহূর্তে জল থেকে উঠেছে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে যে মানুষ ঝাড়গ্রাম শহরে আসছেন
মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছেন ঝাড়গ্রামের শিল্পীদের যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেখান থেকে কোনো পেশেন্টকে রেফার করা হলে তাদেরকে দুর্পদ হয়ে তাদেরকে। একদম বুঝতে পারছি। অনেক ধন্যবাদ বিদেশ ছিলেন আমাদের সঙ্গে, বাঁকুড়া থেকে স্বরূপ ছিলেন, স্বরূপকে ধন্যবাদ, এবং অমরনাথ ছিলেন বীরভূম থেকে, অমরনাথকে আপাতত ধন্যবাদ। ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু রিয়াকশন রয়েছে এই পরিস্থিতিতে, সাধারণ মানুষ কি বলছেন দেখুন। সমস্ত জিনিসপত্রের দাম খুব বেড়েছে, সবজির দামও আকাশ ছোঁয়া, সেই জন্য জনজীবনে এর বৃষ্টির প্রভাব একটা পরিলক্ষিত হয়েছে। কিন্তু তাতেও বর্ষাকালে বর্ষা হবে এটা খুব স্বাভাবিক। এর কাছে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমরা গরমের দিনে গরম নেবো না, শীতের দিনে শীত নেবো না, বর্ষার দিনে বর্ষা নেবো না। তো এরকম নিজের মনের মতো সব কিছু তো পাওয়া যায় না, কিন্তু বর্ষা শীত আমাদের যে 6 ঋতু তার প্রভাব আমাদের চলবে। মানুষ যারা বাজারে যায় তাদের পকেটে টান পড়ে, এবং যে জিনিসটা বর্ষার আগে 10 টাকা কিলো ছিল, 2 দিন 3 দিন বর্ষার পরে সেইটা 20 টাকা হয়ে যায়, অর্থাৎ দ্বিগুণ দাম হয়ে যায়। এইটা সরকার এবং প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যে ফাটকা কারবারিদের আপনারা শনাক্ত করুন, এবং এইভাবে জিনিসপত্রের দাম হঠাৎ করে যেন দ্বিগুণ 3 গুণ না বাড়িয়ে সাধারণ মানুষকে বিপর্যস্ত না করে। সুবিধা হচ্ছে এবং যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, এবং ওই নদীর উপারে যত সব গ্রাম আছে সেই গ্রাম থেকে যাতায়াতের খুব অসুবিধা। আর যেটা করা হয়েছে ইয়েটা সেটাও বন্ধ হয়ে গেছে এখন, ব্রিজটা। এই ব্রিজটা কি ছোট করে করা হয়েছে? হ্যাঁ, ছোট করে করা হয়েছে। বড় করে করা হয় তাহলে সুবিধা হবে, বড় করে করলে সুবিধা হয়। জল তো বাড়ছে, আরো বেশি করে জল বাড়ছে। যদি বেশি বৃষ্টি হয় কি বন্যা হয়ে যাবে? হ্যাঁ, অনেকটা জল উঠে গেছে। এই সেতু দিয়ে তাহলে কি যাতায়াত বন্ধ আছে ওখানে? এই সেতু দিয়ে কারা যাতায়াত করে এদিকে? এদিকে সব বাসি যাতায়াত করতো, তাহলে এখন কি হবে? এখন ঘুরে ঘুরে আসছে। আসবো পরের খবরে। বহুবার রেল দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রতিনিয়ত চরম ভোগান্তিতে কয়েক হাজার নিত্যযাত্রী এবং গ্রামবাসী। বসিরহাটে চাঁপাপুকুর স্টেশনে যাওয়ার রাস্তা এবং রাস্তার পাশের গ্রামের এই পরিস্থিতি। যে ছবি দেখতে পাচ্ছেন, শিয়ালদা টু ধানবাদ শাখার অন্যতম ব্যস্ত এবং জনবহুল স্টেশন এই চাঁপাপুকুর স্টেশন। মেন রোড থেকে স্টেশন পর্যন্ত রেল দপ্তরের রাস্তাটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে সুদূর বাদুড়িয়া ব্লক, খোলাপেতা, ভেবিয়া, চাঁপাপুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ যান, এবং এই সমস্যার মধ্যেই তাদের যেতে হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। শামীম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শামীম মোল্লা, কথা বলবো। শামীম, একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে কতটা সমস্যা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, আর এই পরিস্থিতি নিশ্চয়ই একদিনের ঘটনা নয়, বা এই সমস্যা তো ফেস করতে সাধারণ মানুষকে একদিনে হচ্ছে না, তাহলে এত বছর ধরে যদি হয়ে থাকে কোনো ব্যবস্থা নেই কেন? একেবারেই দেবারতী, এই ঘটনাটি বসিরহাটের চাঁপাপুকুর রেল স্টেশন এবং তার পার্শ্ববর্তী যে রাস্তা, সেই রাস্তার ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে এই বেহাল হয়ে পড়ে রয়েছে। শিয়ালদা টু হাসনাবাদ শাখার অন্যতম এই ব্যস্ত জনবহুল স্টেশন চাঁপাপুকুর স্টেশন। চাঁপাপুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত প্রায় রেল দপ্তরের রাস্তাটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই স্টেশন থেকে যাতায়াত করে শুধু বাদুড়িয়া, খোলাপোতা, ভেবিয়া, চাঁপাপুকুর সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ। সরকারি থেকে বেসরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে ট্রেন ধরে এবং ট্রেন থেকে নেমে তারা বাড়ি যায়। দীর্ঘ কয়েক বছর ধরে এই বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। তার পাশাপাশি বর্ষায় জল জমে নদীতে পরিণত হয়েছে কোথাও কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও রয়েছে কোমর সমান জল। অটো টোটো গাড়িতে করে গেলেও এই গাড়ির ভেতরে পর্যন্ত ঢুকে যাচ্ছে জল। আর শুধু এই ঘটনায় স্থানীয় মানুষজন থেকে জনপ্রতিনিধিরা রেল দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় অভিযোগ জানানোর পরেও কোনো রকম সমাধান হয়নি বলে জানা যাচ্ছে স্থানীয়দের থেকে। যদিও এলাকায় ড্রেন তৈরির এবং রাস্তা তৈরিরও আবেদন করা হয়েছিল, কোনো রকম কোনো মানে হেলদেল নেই রেল কর্তৃপক্ষের, যার কারণে এই রাস্তার বেহাল হয়ে রয়েছে। জল নিকাশির ব্যবস্থা নেই, কার্যত চরম সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি দ্রুতই এই রাস্তার
জল সরানোর ব্যবস্থা করা হোক এবং রাস্তাটি সংস্কার করা হোক এবং ড্রেনেজের ব্যবস্থা করা হোক। এমনকি এ বিষয়ে চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা যখন প্রশ্ন করি, তিনিও বললেন যে বারংবার যেহেতু এটা রেল কর্তৃপক্ষের জায়গা, বারংবার রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, জানানো হয়েছে রাস্তা সংস্কারের জন্য, ড্রেনেজ করার জন্য, কিন্তু কোনো রকম রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে সমস্যার সমাধান করেনি এবং এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শামীম, আপাতত ধন্যবাদ তোমাকে। শামীম মোল্লা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। নিত্যযাত্রী স্থানীয়রা কি বলছেন শুনবো। আমাদের স্টেশন রোড এখানে অন্তত নিত্যযাত্রী মানে কয়েক হাজার আর এই স্টেশন রোড আমরা বিগত 3 বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি। বিশেষত বর্ষাকালে পাশের যে ধান ক্ষেত, সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে। আপনি যদি একটু এগিয়ে যান, আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল। আমরা স্টেশন দাদা, আপনাদের এখানে কি অবস্থা? কি আমাদের এখানে অবস্থা বলতে আমরা এই একদিনের বৃষ্টিতে যা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভয়াবহ অবস্থা। এখানে হাজার হাজার মানুষ চাঁপাপুকুর স্টেশন থেকে যাওয়া আসা করে। এখানে আছে বিএড কলেজ আছে, এখানে আছে একটা হসপিটাল, নিয়ারেস্ট হসপিটাল আছে, স্কুল। এখানে বাচ্চারা যেতে গেলে